নমস্কার, আমি দীপাঞ্জন। আপনাদের স্বাগত জানাই জাতীয়তাবাদী আন্দোলনের বিকাশ ও বঙ্গভঙ্গর দ্বিতীয় পর্বে। পর্বটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। কলেজ স্কোয়ার। 1905-এর 1 সেপ্টেম্বর জারি হয়েছে বঙ্গভঙ্গের ঘোষণা। তাকে ধিক্কার জানাতে পরের দিনই অর্থাৎ 2 সেপ্টেম্বর কলেজ স্কোয়ারে আয়োজিত হয়েছে এক সভায় চমকপ্রদ এক খবর এলো। হাওড়ার বার্ন আয়রন ওয়ার্কস কোম্পানির প্রায় 300 জন করণিক ধর্মঘট করেছেন। সারা দেশ জুড়েই অবশ্য তখন ধর্মঘটের জোয়ার চলছিল। বার্ন আয়রন ওয়ার্কসের করণিক ও কর্মীদের ধর্মঘটের প্রত্যক্ষ কারণ অবশ্য ছিল ছোট্ট একটি ঘটনা। হাজিরার রেকর্ড রাখার জন্য নতুন যান্ত্রিক এক ব্যবস্থা চালু হয়েছিল, তাও এহভাজ্য। পিছনে ছিল করণিক বাবুদের প্রতি সাদা চামড়া বসদের দীর্ঘদিনের দুর্ব্যবহার। যাই হোক, হাজিরার রেকর্ড রাখার নয়া ব্যবস্থাটি তাদের অবমাননাকর বলে মনে হয়েছে। কে বলে বাঙালি কেরানিকুল মেরুদণ্ডহীন? জাতীয়তাবাদী জনমত উচ্ছ্বসিত স্বাগত জানালো নতুন যুগের প্রতীক এই ঘটনাকে। ধর্মঘটীদের জন্য তহবিল করার অভিযানও সঙ্গে সঙ্গে শুরু হলো। কলেজ স্কোয়ারের এই সভাতেই শতখানেক টাকা দিলেন JN রায়। মেট্রোপলিটন কলেজ হস্টেলের আবাসিকরা ধর্মঘটী কর্মীদের প্রতি সহানুভূতি জানালেন। জাতীয়তাবাদী মানুষজনের চোখে বার্ন কোম্পানির করণিকরা হিরো হয়ে উঠলেন। কিন্তু হায়, চাকরি তাদের জিরো হয়ে গেল। হ্যাঁ, বাঙালি কেরানিকুলের এই জাগরণ সাম্রাজ্যবাদী পরিচালন গোষ্ঠী সহ্য করল না। প্রতিটি ধর্মঘটী কর্মীকেই বরখাস্ত করা হলো, নিয়োগ করা হলো নতুন কেরানি। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় বাংলায় এমনই ধর্মঘটের বান ডেকেছিল যে ওই সময়ের অমৃতবাজার পত্রিকা পরিহাস ছলে লিখেছিল, ইট সিমস দ্যাট দিস ইজ দ্য সিজন অফ স্ট্রাইকস। এই ধর্মঘটী মরশুমের শুরু ওই বার্ন কোম্পানি ধর্মঘট দিয়ে। ওয়েলিংটন স্কোয়ার বা রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার। তারপর ধর্মঘটের ছোঁয়াচ লাগলো অ্যাংলো ইন্ডিয়ান ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানিতে। অর্থনৈতিক কিছু দাবি দেওয়া নিয়ে, যেমন কাজের সময় কমানো, বাড়তি কাজের মজুরি খেপে খেপে দেওয়ার পরিবর্তে একেবারে থোক মাসিক হিসাবে দেওয়া, অন্যায় জরিমানা বন্ধ ইত্যাদি। কর্মীরা ধর্মঘট ডাকলেন 3 অক্টোবর 1905-এ। উত্তর কলকাতার এই ওয়েলিংটন স্কোয়ারে সভাও ডাকলেন তারা। এই অঞ্চলের পুরনো নাম ছিল ব্যাপারী টোলা। এই স্কোয়ারটি জন্ম ইতিহাস পাওয়া যায় লটারি কমিটির রিপোর্টে। ওই কমিটিরই অবদান আজকের এই ওয়েলিংটন স্কোয়ার। 1820 সালের নভেম্বর মাসে ধর্মতলায় নতুন স্কোয়ারের নাম রাখা হয় ওয়েলিংটন স্কোয়ার। আর ধর্মতলা থেকে বউবাজার পর্যন্ত যে নতুন রাস্তা হলো তার নাম ওয়েলিংটন স্ট্রিট। এই অঞ্চলের উন্নয়নের কাজ শেষ হয় 1821 সালে। গ্রিয়ার পার্ক, সাধনা সরকার উদ্যান। পরাধীন দেশের কিছু রাজনৈতিক ঘটনার সাক্ষী হয়ে আছে সার্কুলার রোডের উপর অবস্থিত এই পার্কটি। সার্কুলার রোড, যা পরবর্তীতে নামাঙ্কিত হয় আচার্য প্রফুল্লচন্দ্র রোড নামে। 1910 সালে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হলো। এটি লেডিস পার্ক বলে পরিচিত। বর্তমানে নাম রাখা হয় সাধনা সরকার উদ্যান। স্বদেশী আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিল বাঙালিরাই। ওই সময় সারা ভারতের মধ্যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারাই ছিল সবচেয়ে বেশি সোচ্চার। তাই রাজনৈতিক দিক থেকে দুর্দমনীয় হয়ে ওঠার আগেই তাদের প্রভাব খর্ব করার প্রয়োজন বিলক্ষণ বুঝেছিল ব্রিটিশ সরকার। ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব রিজলে তার প্রতিবেদনে বারবার জোর দিয়ে বলেছেন যে প্রাদেশিক রাজনীতিতে বাঙালি হিন্দুদের যে অবিসংবাদী প্রাধান্য তা খর্ব করার প্রয়োজন অত্যন্তিক। আর সেই বাঙালি হিন্দুদের ইংরেজ বিরোধী আন্দোলনের পীঠস্থান তো ছিল এই কলকাতাতেই। কার্জনের কাছে কলকাতা ছিল কংগ্রেস দলের প্রাণ কেন্দ্র। এখান থেকে তারা সমগ্র বাংলা, সমস্ত ভারতবর্ষ নিয়ন্ত্রণ করে। তাই কলকাতার বাড়ন্ত কমাতে হবে, গড়ে তুলতে হবে রাজনৈতিক স্বার্থ ও প্রভাবের সমান্তরাল কেন্দ্র। এই চিন্তাপ্রসূত স্বাভাবিক সিদ্ধান্ত কলকাতা থেকে দিল্লিতে রাজধানী উপড়ে নিয়ে যাওয়া। যাই হোক, বঙ্গভঙ্গ জাত স্বদেশী আন্দোলনের তীব্রতায় সরকার বাহাদুর যে বেশ নাস্তানুবুদ হয়েছিল তা তাদের আচরণ থেকেই বোঝা যায়। বঙ্গভঙ্গ রদ করতে
বাধ্য হওয়া মরিয়া ইংরেজ শাসক গোষ্ঠীর শেষ কামড়টি পড়ল বাংলার অন্যতম জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্রনাথের স্বপ্ন সন্তান শান্তিনিকেতনের উপর। কারণ বঙ্গভঙ্গ বিরোধী ওই আন্দোলনের নেতৃত্বের পুরোভাগে রবীন্দ্রনাথ সহ গোটা ঠাকুর পরিবারই ছিল। 1911 সালের 12 ডিসেম্বর দিল্লি দরবারে সম্রাট পঞ্চম জর্জের বাংলা ব্যবচ্ছেদ রদের ঘোষণা সাঙ্গ হয়েছে, যার অর্থ 1912 সালের এপ্রিল মাস থেকে ভাঙা বাংলার আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই বোধহয় পূর্ববঙ্গ আসাম সরকার তাদের শেষ কামড় সর্বত্র দিচ্ছিল। সে কামড়ে ছিন্ন ভিন্ন হলো নিষ্পাপ পড়ুয়ার দল। আসামের শিক্ষা বিভাগের ডিরেক্টর এক গোপন সার্কুলারে সরকারি কর্মচারীদের জানিয়ে দিলেন যে নিকেতন বিদ্যালয় তাদের ছেলে মেয়েদের শিক্ষার সম্পূর্ণ অনুপযোগী। বিজাতীয় শাসক গোষ্ঠীর এই রায়ে চোখের জলে ভাসল সেখানকার শিক্ষার্থীর দল। শান্তিনিকেতনের সাথে যে তাদের ছিল আত্মিক যোগ, তবু যেতে হলো। বেদনাতুর রবীন্দ্রনাথ নিরুপায় দর্শক মাত্র। শিক্ষক হীরালাল সেনকে আশ্রমে রাখবার জন্য কবি তো কম চেষ্টা করেননি, কিন্তু সাম্রাজ্যবাদী ওই সরকারের অঙ্গুলি হেলনে যেতেই হলো ওই শিক্ষককে। বোঝা গেল রবীন্দ্রনাথ আর তার শান্তিনিকেতন সম্পর্কে ইংরেজ সরকারের মনোভাব। অথচ তখন কার্যত রবীন্দ্রনাথ রাজনীতি থেকে বহু দূরে, আর রাজনীতিও কয়েক বছরের মধ্যে রাজপথ ছেড়ে চলেছে সুড়ঙ্গ পথে। গ্রিয়ার পার্ক। শান্তিনিকেতনের এই ঘটনার কিছু আগে ডিসেম্বরে, যদি ডেট বলি 27 ডিসেম্বর 1911, হয়ে গেছে কংগ্রেসের অধিবেশন। আর দ্বিতীয় দিনেই উদ্বোধনী সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের নতুন গান জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা প্রথম গাওয়া হলো। গানটি রবীন্দ্রনাথেরই পরিচালনায় ব্রহ্ম সঙ্গীত হিসেবে প্রথম গাওয়া হয় মাঘোৎসব উপলক্ষে কলকাতায় মহর্ষি ভবনে 11 মাঘ 1318 বঙ্গাব্দ। জাতীয় সঙ্গীত হিসেবে এই গানের পরিচিতি তো দেশের সীমা ছাড়িয়ে বিশ্বের দরবারে পৌঁছেছে। গ্রিয়ার পার্ক 1914 শেষ। তখনকার পরিস্থিতিতে কাজের গতিপথ ঠিক করার জন্য অনুশীলন সমিতির পলাতক বিপ্লবী নায়কেরা এক গুপ্ত সভা ডেকেছিলেন এই শহর কলকাতার গ্রিয়ার পার্কে। স্বাভাবিক কারণেই রাতের আঁধারেই তারা মিলিত হবেন ঠিক ছিল, কিন্তু না, মিলিত হওয়া আর হলো না আমাদের সেই মির্জাফরের ট্র্যাডিশনের জন্য, যে ট্র্যাডিশন অনুযায়ী খবর পৌঁছে গেল লোম্যান, ম্যাকলিওর প্রভৃতি গোয়েন্দা দপ্তরের কর্তাদের কাছে। বীর বিক্রমে সদল বলে তারা ঘেরাও করলেন গ্রিয়ার পার্ক, কিন্তু বিনা যুদ্ধে হার মানার পাত্র তো এই বিপ্লবীরা নন। তাই শুরু হলো ধস্তাধস্তি। তার মধ্যে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় লোম্যান সাহেবকে কাবু করে ফেললেন, ভেঙে গেল তার ডান হাতের কবজি। তারপর অবশ্য বীরেন্দ্রনাথ ও নরেন্দ্রমোহন সেন গ্রেপ্তার হলেন, বাকিরা গা ঢাকা দিলেন। সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধের সময়ে কংগ্রেস নেতৃত্ব যখন বিপদগ্রস্ত ব্রিটিশ সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক তখনই যুদ্ধের জালে আটকে পড়া ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের চরম আঘাত আনার জন্য তৈরি হচ্ছিলেন অনুশীলন আর যুগান্তর দলের বিপ্লবী তরুণরা। অনুশীলন দলের অদ্বিতীয় নেতা রাসবিহারী বসু উত্তর ভারত আর পাঞ্জাবের বিপ্লবী সংস্থাগুলোকে আরও সুসংবদ্ধ করার এবং দেশীয় সৈন্যদের বিদ্রোহে সামিল করার চেষ্টায় মগ্ন হলেন। 1915 সালের 21 ফেব্রুয়ারি সৈন্য বিদ্রোহের দিন ধার্য হলো। আবারও মির্জাফরদের সক্রিয়তায় ব্যর্থ হলো সব পরিকল্পনা। রাসবিহারী বসু গা ঢাকা দিতে পারলেও প্রায় সকলেই ধরা পড়লেন। রাসবিহারীর প্রচেষ্টা ব্যর্থ হলেও যতীন্দ্রনাথ মুখার্জি সশস্ত্র বিদ্রোহের আশা ছাড়েননি। ইংল্যান্ডের প্রতিপক্ষ জার্মানির অর্থ ও অস্ত্র সাহায্যে দেশ স্বাধীন করার স্বপ্নে বিভোর ছিলেন তিনি। 1915 সালের 9 সেপ্টেম্বর বালেশ্বরের কাছে 5টি বাঙালি তরুণ দুর্জয় সাহস আর বৈপ্লবিক স্পর্ধাকে সম্বল করে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে অবতীর্ণ হল ঐতিহাসিক অসম যুদ্ধে। বাঘাযতীন ও তার 4 সঙ্গীকে ঘিরে বিশাল ইংরেজ বাহিনীর অভিমন্যু বধের সেই পৈশাচিক উল্লাসের সাক্ষী হয়ে আছে বুড়িবালামের তীর, নবভারতের হলদিঘাট। 1917 সাল সারা পৃথিবীর মুক্তিকামী মানুষ বিস্ময়ে পূর্বতরণে শুনল নতুন সুর। সে সুর নবযুগের। অত্যাচারী জারের কবল থেকে রাশিয়ার সাধারণ মানুষ ছিনিয়ে আনলো জীবনের আশ্বাস। বিশ্ববাসীকে শোনালো সে মুক্তির বাণী। বলশেভিকদের নেতৃত্বে রাশিয়ায় প্রতিষ্ঠিত হলো বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। সেই বিপ্লবের ঢেউ পাহাড় পর্বতের বাধা কাটিয়ে আছড়ে পড়ল আমাদের গঙ্গার পাড়েও। যুদ্ধ ফেরত সৈনিকদের মাধ্যমে বিপ্লবের খবর ছড়িয়ে পড়ল পল্লী বাংলার আনাচে কানাচে। নির্বাসনে বসে এই বিপ্লবের খবরে উদ্দীপ্ত হলেন বাংলার কিছু বিপ্লবী যুবক, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন
পূর্বোক্ত বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি, যিনি যুগান্তর দলে ছিলেন। বেঙ্গলি দৈনিক, বসুমতী, নায়ক প্রভৃতি কয়েকটি পত্রিকা লেনিন ও অক্টোবর বিপ্লব সম্বন্ধে উচ্ছ্বসিত লেখা লিখতে লাগল। ওয়েলিংটন স্কোয়ার। 1917 সালে অ্যানি বেসান্তের নেতৃত্বে ওয়েলিংটন স্কোয়ারে কংগ্রেসের অধিবেশন আয়োজিত হয়। এই অধিবেশন আয়োজিত হয় এবং তাকে কেন্দ্র করে যে অভ্যর্থনা সমিতি গঠিত হয় তার যুগ্ম সহসম্পাদক হলেন অখিল বন্ধু গুহ। এই উপলক্ষে তিনি 20-25 জন সহযোগী উকিলকে নিয়ে তার কর্তব্য অতীব সুচারুরূপে সম্পন্ন করেছিলেন। আর এই সময়ে কলকাতা কর্পোরেশনের পৌরসভার পক্ষ থেকে মহাত্মা গান্ধীর সংবর্ধনার আয়োজন করা হয়। তখন মেয়র ছিলেন শ্রী নলিনী রঞ্জন সরকার। এই সভায় গান্ধীজিকে ভারতের মুক্তি সংগ্রামের অধিনায়ক হয়ে আত্মোৎসর্গের অপূর্ব আদর্শ বলে সম্বোধন করা হয়। আর গান্ধীজি সে সভায় কলকাতাকে প্রাসাদময় নগরী বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই নগরীতে সুন্দর বাড়ি, রাস্তা ও পার্ক আছে। আবার অগণিত সাধারণ মানুষ আছেন যারা বস্তিতে বসবাস করছেন। সেই বস্তিতে আলো ও বাতাস পর্যন্ত ঢুকতে পারে না। আমার পৌর পিতাদের কাছে আবেদন, প্রতি বছর কিছু কিছু করে বস্তিগুলির উন্নতির চেষ্টা করুন। এই সভায় দেশবন্ধু কন্যা কল্যাণী দেবী ও অর্পণ দেবী উপস্থিত ছিলেন। কলেজ স্কোয়ার। জাতীয় কংগ্রেসের আন্দোলনের প্রাণকেন্দ্র এই শহর কলকাতা যে ওই বিপ্লবের জোয়ারে ভাসবে তাতে আর আশ্চর্য কি। কংগ্রেসের চরমপন্থী নেতা বিপিন পালের বক্তৃতাতেই তা বোঝা গেল। বক্তৃতা মঞ্চ আয়োজিত হয়েছিল কলেজ স্কোয়ার, হ্যাঁ ওই গোলদিঘিতেই। তারিখটা ছিল 1919-এর 14 ডিসেম্বর। বিপিন পাল সেখানে অকুণ্ঠ ভাষায় বললেন, সারা বিশ্ব জুড়ে এক নতুন শক্তি আজ মাথা তুলে দাঁড়িয়েছে। বড় লোকদের অত্যাচার ঝেড়ে ফেলে শোষণের শৃঙ্খল ভেঙে তারা মানুষের মতো বাঁচতে আজ দৃঢ় প্রতিজ্ঞ। এরই নাম কমিউনিজম। অবশেষে যুদ্ধের দামামা থামল, কিন্তু ঋণে জর্জরিত দেশের অর্থনৈতিক কাঠামো তখন একেবারে বিধ্বস্ত। কিছু দিশি পুঁজিপতিদের হাতে টাকা কড়ি জমলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্যে সাধারণ মানুষ বিপর্যস্ত। ওদিকে যুদ্ধের সময়ে ইংরেজ সরকার ভারতীয়দের যেসব লম্বা চওড়া প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে প্রতিশ্রুতিজাত আশার ফানুস চুপসে গেল যুদ্ধ শেষে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের ঘোষণায়। আবার একই সঙ্গে সরকার বাহাদুর আরো একটি জিনিস চাপিয়ে দিলেন, রাওলাট কমিটি। আসলে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্টের আয়ু শেষ হয়ে আসছিল। যুদ্ধ পরবর্তী দিনগুলোতে আবার যদি বৈপ্লবিক কাজকর্ম মাথাচাড়া দেয়, সেই আশঙ্কাতেই সরকার প্রয়োজনীয় ক্ষমতা আয়ুধে সজ্জিত হতে চাইছিলেন। আবার রুশ দেশের মজুর শ্রেণীর বিপ্লবের সাফল্য ব্রিটিশ সরকারের কাছে এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল, কারণ ইট সেট আ ভেরি ব্যাড এক্সাম্পল টু দ্য ইন্ডিয়ান পিপল। তাই গণরোষের ভয়ে ভীত সন্ত্রস্ত সরকার কাউন্সিলের ভারতীয় সদস্যদের আপত্তি সত্ত্বেও যথেচ্ছ গ্রেপ্তার, তল্লাশি ও বিনা বিচারে জেলে পোড়া ইত্যাদি সম্বলিত রাওলাট আইন পাশ করালেন 1919-এর 18 মার্চ। সারা দেশের মানুষ ক্ষেপে উঠল, পা বাড়ালো সত্যাগ্রহ আন্দোলনের পথে। সত্যাগ্রহ আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় 24 ফেব্রুয়ারি। তারপর দিন 25 ফেব্রুয়ারি গান্ধীজি লিখছেন, I think the growing generation will not be satisfied with petitions, etc. We must give them something effective. Satyagraha is the only way, it seems to me, to stop terrorism. 30 মার্চ হরতালের ডাক দিলেন গান্ধীজি। বারুদে অগ্নি সংযোগ হলো, তারপর সে আগুন ছড়িয়ে পড়ল সবখানে। তার বহু সতর্কবাণী সত্ত্বেও অহিংসার ভিজে কাপড়ে তার চাপ দেওয়া গেল না। গান্ধীজি বুঝলেন, গণরোষের এই অগ্নুৎপাত ঠেকানোর সাধ্য তার নেই। আর তখনই আন্দোলন তুলে নিলেন, বললেন তার ভুল হয়েছিল, ব্লান্ডার অফ হিমালয়ান ডাইমেনশনস। শুধু আন্দোলন তুলে নেওয়া নয়, অমৃতসর কংগ্রেস অধিবেশনে জনগণের হিংসাত্মক আচরণের নিন্দা করে একটি প্রস্তাবও আনেন। পাঞ্জাবে ব্যাপারটি প্রায় সংগঠিত বিদ্রোহের পর্যায়ে পৌঁছল। মার্শাল ল জারি করা হলো। ব্রিটিশ সরকার বর্বরতম পথে তার মোকাবিলায় নামলেন। সে বর্বরতার চূড়ান্ত প্রকাশ ঘটল জালিয়ানওয়ালাবাগের সেই রক্তাক্ত বিভীষিকায়। সারা দেশ আতঙ্কে স্তব্ধ হলো। ঘটনার বীভৎসতায় বিমূঢ় ব্যথিত রবীন্দ্রনাথ ভাইসরয় চেমসফোর্ডকে 30 মে এক প্রতিবাদ চিঠি লিখলেন। আমাদের বহু কোটি যে ভারতীয় প্রজা অদ্য আকস্মিক আতঙ্কে নির্বাক হইয়াছে, তাহাদের আপত্তিকে বাণীদান করিবার সমস্ত দায়িত্ব এই পত্রযোগে আমি নিজে গ্রহণ করিব।
আমার যে সকল স্বদেশবাসী তাহাদের অকিঞ্চিৎকরতার লাঞ্ছনায় মনুষ্যের অযোগ্য অসম্মান সহ্য করিবার অধিকারী বলিয়া গণ্য হয়, নিজের সমস্ত বিশেষ সম্মান চিহ্ন বর্জন করিয়া আমি তাহাদেরই পার্শ্বে নামিয়া দাঁড়াইতে ইচ্ছা করি। সারা দেশের মুক্তি পিয়াসী মানুষ তার এই ডাকে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। কংগ্রেস তথা ভারতীয় রাজনীতিতে শুরু হলো গান্ধী যুগের। তিনি বুঝেছিলেন দেশের শক্তির খনিটি কোথায় লুকিয়ে আছে। হ্যাঁ, ওই নিম্নবর্গীয় সম্প্রদায়ের মধ্যেই তা নিহিত। ওরাই তো ভারতের ৯৯% জন। তাই জাতীয় আন্দোলনের ক্ষীণ স্রোতটাকে জুড়ে দিলেন ওই গণসমুদ্রের সঙ্গে। ঘোষণা করলেন, দ্য কংগ্রেস মাস্ট সিজ টু বি আ ডিবেটিং সোসাইটি অফ ট্যালেন্টেড লয়ার্স। জাতীয় কংগ্রেস সর্বপ্রথম গণচরিত্র পেল। কংগ্রেস সদস্য পদের চাঁদার হার কমানো হলো। নতুন সদস্য সংখ্যা ৫০,০০০-এরও বেশি বাড়ল। হ্যাঁ, গান্ধীজি দেখালেন ব্যবহারিক জীবনে সিরিয়াস পলিটিক্স বলতে কি বোঝায়। সারা দেশে তখন অসহযোগ আন্দোলনের ভরা জোয়ার। তার কি জীবন্ত বর্ণনাই না দিয়েছেন সেদিনকার লক্ষ লক্ষ তরুণের মতো গান্ধী মন্ত্রমুগ্ধ তরুণ সৌমেন্দ্রনাথ ঠাকুর। ধূসর রাস্তা সেদিন হলো নদী, তার শান বাঁধানো দুই তীরের মধ্যে দিয়ে বয়ে চলল জনতার তপ্ত স্রোত। বিপ্লবের লাল জোয়ারে কানায় কানায় ভরে উঠল রাস্তার নদী। শহরতলির রাস্তায় রাস্তায় সেদিন কি স্রোত, কি আগুন ভরা ঢেউ। সেই ঢেউয়ের গর্জনে শুধু এক ধ্বনি বেজে উঠল, মহাত্মা গান্ধীজি কি জয়। সেদিন এই ডাক ছিল মুক্তি পিয়াসী জনতার ডাক। এই ডাকের অন্তরে ভরা ছিল সেদিন কোটি কোটি লোকের স্বাধীনতা তৃষ্ণা, নিপীড়ন, অত্যাচার, অনাহার থেকে মুক্তি পাবার আকুলতা, আশা, প্রতিজ্ঞা, বিদ্রোহ। সারা দেশের মুক্তিকামী মানুষ এমনভাবেই সাড়া দিয়েছিল তার ডাকে। জনশক্তির ব্রহ্মাস্ত্র ছিল তার হাতে। তাই তিনি আপামর ভারতীয়ের আকাঙ্ক্ষিত স্বরাজ ছিনিয়ে আনতে পারতেন সহজেই। কিন্তু হায়, তলোয়ার দিয়ে তিনি দাড়ি চাচ্ছিলেন। স্বরাজ নিয়ে শুধুই কথার জাগলারি চলল। তাতে ব্যথিত, বিতৃষ্ণ, মোহমুক্ত হয়ে বিপ্লবী কবি নজরুল ইসলাম লিখলেন, বুকের ভিতর ছপাই নপাই মুখে বলি স্বরাজ চাই। স্বরাজ কথার মানে তোদের ক্রমেই হচ্ছে দরাজ। তাই ভারত হবে ভারতবাসীর এই কথাটাও বলতে ভয়। সেই বুড়োদের বলিস নেতা, তাদের কথাই চলতে হয়। দ্বিতীয় পর্বটি আজ এতটুকুই। কেমন লাগছে আমাদের পর্ব আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি লাইক করুন, ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিহাসের গল্পকথা চ্যানেলটি সকলের মাঝে ছড়িয়ে দিন। দেখা হচ্ছে আগামী শনিবার এই বিষয়ের তৃতীয় পর্ব নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।